আচ্ছা, আজকে আমরা পড়বো হলো কেমিস্ট্রি চ্যাপ্টার 6 অর্থাৎ মৌলের ধারণা ও রাসায়নিক গণনা অর্থাৎ এই যে চ্যাপ্টারটা। এটা হলো এখান থেকে মোটামুটি দুইটা সৃজনশীল আসার কথা। এসএসসি তে দুইটা আসে, মিনিমাম দুইটা আসবে, আর এমসিকিউ 4 থেকে 5টা আসে। এই পুরো বইয়ের ভিতর যদি ম্যাথমেটিক্যাল কোনো চ্যাপ্টার থাকে এটা হলো চ্যাপ্টার 6। আচ্ছা, তাহলে ফার্স্টে শুরু করি আমরা। আচ্ছা, প্রথমে আমরা শিখবো হলো মোল। মোল জিনিসটা কি আমি যদি একটু বলি, মোল হলো রাসায়নিক পদার্থ পরিমাপের একক। মোল হলো রাসায়নিক পদার্থ পরিমাপের একক। আমরা গ্রাম জানি, লিটার জানি, এটা একটা রাসায়নিক পদার্থ পরিমাপের একক। আমি তিনটা জিনিস লিখবো। মনে করো অক্সিজেন দিয়ে লিখলাম, এটা অক্সিজেন পরমাণু, এটা অক্সিজেন অণু, আর এটা অক্সিজেন আয়ন। তিনটা জিনিস, হ্যাঁ। প্রথমটা হলো পরমাণু, পরেরটা হলো অণু, আর এটা হলো আয়ন। তাহলে একটা অক্সিজেন অর্থাৎ একটি অক্সিজেন পরমাণুতে 6.023 ইন্টু 10⁻23 টি অক্সিজেন পরমাণু থাকে। আবার বলি, এক কি বলি, এক মোল, সরি একটি না, এক মোল অক্সিজেন পরমাণুতে এতটি অক্সিজেন পরমাণু থাকে। আবার এক মোল অক্সিজেন অণুতে সেম 6.023 ইন্টু 10⁻23 টি অক্সিজেন অণু থাকে। আবার এক মোল অক্সিজেন আয়নে 6.023 ইন্টু 10⁻23 টি অক্সিজেন আয়ন থাকে। এটা মানে হলো এটা, অর্থাৎ এক মোল তিনটা জিনিস হতে পারে: পরমাণু, অণু অথবা আয়ন। এই তিনটা জিনিসই হলো 6.023 ইন্টু 10⁻23 টি হয় পরমাণু হবে, অথবা অণু হবে, অথবা আয়ন হবে। ওকে, এটা হলো ফার্স্টের জিনিস। অর্থাৎ এক মোল পরমাণু হিসাবের সময় আমরা হিসাব করব যে এতটি পরমাণু, এক মোল অণুর সময় হিসাব করবো আমরা এতটি অণু, আর আয়নের সময় হিসাব করবো এতটি আয়ন। ঠিক আছে, এটা হলো ফার্স্টের জিনিস আমাদের কথা। এই যে তিনটা, এটা মনে রাখলে হবে। এরপর হলো গ্রামের হিসাবে আমরা শিখবো। এখানে তো পরমাণু, অণু, আর মেইন যে সংজ্ঞাটা অর্থাৎ পরমাণুর যে মোলের যে সংজ্ঞাটা, মোল মানে হলো রাসায়নিক পদার্থের পারমাণবিক বা আণবিক ভর। এটা পরমাণু কিন্তু দুইটা হইতে পারে, পরমাণু হইতে পারে একটা মৌল, যেমন মৌল নিয়ে মনে করো নাইট্রোজেন নিই। নাইট্রোজেন এটা পরমাণু, এবার এটার অণু হইতে পারে, অণু বলতে হলো N2। তাহলে যদি মোলের একদম সংজ্ঞা চাই, সংজ্ঞাটা হলো এমন, সংজ্ঞা যদি এক্সামে আসে এটাই লিখবা। রাসায়নিক পদার্থের পারমাণবিক ভর বা আণবিক ভর এর গ্রাম প্রকাশিত হবে। আচ্ছা, আণবিক ভরের গ্রামে, আচ্ছা এভাবে না লিখি আমরা। আণবিক ভরকে আণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে, গ্রাম এককে প্রকাশ করলে যে পরিমাণ পাওয়া যায়, তাকে ওই পদার্থের একমোল বলে। তাকে ওই পদার্থের একমোল বলে। হুম, একমোল বলে। অর্থাৎ আমি যদি লিখি একটা অক্সিজেন, আচ্ছা নাইট্রোজেন দিয়ে লিখছিলাম, নাইট্রোজেন লিখি, হ্যাঁ। নাইট্রোজেন অণুর
এখানে ভর কত, নাইট্রোজেনের ভর হলো 14 আর এখানে আছে 2টা, তো অর্থাৎ হলো 28 গ্রাম। তো অর্থাৎ এখানে লেখা যায় যে 28 গ্রাম নাইট্রোজেন অণু মানে হলো 1 মোল নাইট্রোজেন অণু। অণু না লিখলে হয় নাইট্রোজেন আর কি, 1 মোল নাইট্রোজেন এখান থেকে। অর্থাৎ গ্রাম আণবিক বা পারমাণবিক ভর যেটি হোক ওইটার পরিমাণটাকে 1 মোল বলা হয়। তো অন্যভাবে যদি বলি, আরেকটা বলি, আমরা মনে করো শুধু নেই হাইড্রোজেন নেই, হাইড্রোজেনের ভর কত 1, এখানে 1 গ্রাম নাইট্রোজেন পরমাণু, হাইড্রোজেন নাইট্রোজেন না, হাইড্রোজেন পরমাণু ইকুয়ালস হবে 1 মোল হাইড্রোজেন বা পরমাণু, পুরোটা যেটা ইচ্ছে এটা লিখো, অথবা একটা পরমাণু ক্ষেত্রে হইতে পারে, অণুর ক্ষেত্রে হইতে পারে। ওকে, এরপরে হলো আচ্ছা যে জিনিসটা বাকি, এই সংখ্যাটা লিখলাম না কত আগের পেজে, এই যে এই সংখ্যাটাকে বলা হয় নাম্বার অফ অ্যাভোগাড্রো, অর্থাৎ অ্যাভোগাড্রো সংখ্যা। বিজ্ঞানী অ্যাভোগাড্রো এই নাম্বারটা আবিষ্কার করে, এই জন্য ওনার নামে এটা নাম্বারটাতে হয়, এটাকে বলা অ্যাভোগাড্রো সংখ্যা। ওকে, এবার আমি অন্য জিনিসে যাই, যে মনে করো ক্লোরিন অণু নিই আমরা। ক্লোরিন অণুতে আমার পরমাণু আছে 2টা, মানে ক্লোরিনের পরমাণু 2টা মিলে একটা ক্লোরিন অণু তৈরি হয়, অর্থাৎ Cl প্লাস Cl। ওকে, কারণ Cl এর ভর কত, আণবিক ভর কত, এটা পারমাণবিক হবে না, পারমাণবিক ভর হলো পরমাণুর, আর অণুর হয় আণবিক ভর। আণবিক ভর, আণবিক ভর কত, যেহেতু ক্লোরিন আমার আছে 2টা, তাহলে 2 গুণ ক্লোরিনের একটা পরমাণু ভর হলো 35.5, অর্থাৎ কত হবে 71 গ্রাম। এখান থেকে কি লেখা যায়, 71 গ্রাম Cl2 ইকুয়ালস টু কি হবে 1 মোল Cl2, এটা। ওকে, এটা হলো মোল আর গ্রামের সম্পর্ক। আর এটা শিখলাম কত টি, 1 মোল মানে কত টি, এটাও শিখা হয়ে গেল আমাদের। এখন হলো শিখবো হলো যে আণবিক ভর কিভাবে বের করে। হ্যাঁ, আণবিক ভর বের করার পদ্ধতি। আণবিক ভর বের করার পদ্ধতি, এটা বের করতে হলে তোমার প্রথম স্টেপ 1, পারমাণবিক ভর জানা লাগবে, মাস্ট। পারমাণবিক ভর মাস্ট, এটা মুখস্থ থাকা লাগবেই, এটা সবার প্রথম। এরপরে আমরা যাই হলো মেন জিনিসে, র্যান্ডম একটা যৌগ নিই আমরা, নিলাম হলো H2SO4, এর আণবিক ভর বের করো, এর আণবিক ভর বের করো। তাহলে আমরা লিখি, লিখি আমরা, হাইড্রোজেন আছে আমার 2টা, 2 ইন্টু আমার হাইড্রোজেনের ভর হলো 1, অর্থাৎ যেটা আমার পারমাণবিক ভর এটা লিখতে হবে 1 প্লাস, এটা হাইড্রোজেনের কাহিনী শেষ। এবার সালফার আছে কয়টা, একটা আছে, ইন্টু সালফারের ভর কত 32, সালফারের ভর হলো 32 প্লাস, শেষ। এবার অক্সিজেন আছে চারটা ইন্টু অক্সিজেনের ভর হলো 16। এখন টোটাল অ্যান্সার কত আসে আমি দেখি, এখানে 2, এখানে হলো 32 আর এখানে 64, টোটাল করলে হয় 98, অর্থাৎ 98 গ্রাম। অর্থাৎ H2SO4 এর আণবিক ভর হলো 98 গ্রাম। সুতরাং এখান থেকে একটা জিনিস লিখতে পারি আমরা যে 98 গ্রাম H2SO4 ইকুয়ালস টু 1 মোল H2SO4, এটা আমরা লিখতে পারি, কারণ এটা আণবিক ভর এত 98 গ্রাম আর এটার ভর হলো 98। সেম আমরা একটা প্র্যাকটিস করি, যেমন মনে করো যদি বলে যে বের করো হলো কপার সালফেটের বের করো CuSO4, এটা এর আণবিক ভর, এর আণবিক ভর। ওকে, তাহলে আমরা যাই স্টেপ বাই স্টেপ, সেম লিখবো। কপারের একটা পরমাণু ভর, এখানে কপার আছে হলো একটা, ইন্টু আমার কপারের ভর হলো 63.5 সম্ভবত, প্লাস সালফার আছে একটা, সালফারের ভর হলো 32 প্লাস অক্সিজেন আছে 4টা আর অক্সিজেনের ভর হলো 16। তাহলে এখানে থাকে 63.5 প্লাস 32 প্লাস 4 16 64। তাহলে ফাইনাল অ্যান্সার আসে হলো আমার কত আসে, হিসাব করতে হবে আমার এখন। তাহলে কত আসে এখানে, 0.5 তো থাকে এখানে, 4 5 6 3 9 আর 6 3 9 6 হলো 15, এটা হলো আমার এত গ্রাম, এত গ্রাম। তো এখান থেকে কি লেখা যায়, 1 মোল কপার সালফেট ইকুয়ালস টু 159.5 গ্রাম
কপার সালফেট। বুঝছি, এটা হলো এইভাবে লেখা যায়। এতবার কেন মোল লিখতেছি, কারণ একটু পরে আমরা যখন ম্যাথ শুরু করব তখনই কনফিউশন লাগবে, যেন বারবার মুখস্থ করে নিতেছি এটা মানে এটা, ঠিক আছে। ওকে, এখন একটু অন্য হিসাবে যাব আমরা, যে কিভাবে কি বের করব। আমরা অনেকভাবে ম্যাথ করা যায়, ঐকিক নিয়ম আছে, নরমাল সূত্র আছে, কিন্তু আমরা একটাই সূত্র শিখবো। ওই এক সূত্রের মাধ্যমে আমাদের এই অধ্যায়ের অ্যাটলিস্ট 70 থেকে 80% ম্যাথ কভার হয়ে যাবে। আমরা মেইন সূত্র লিখবো এখন, খেয়াল করো। এন, আমি সূত্রটা আগে লিখবো এবং প্রত্যেকটা ব্যাখ্যা দিব। এন ইকুয়ালস টু ডাব্লিউ ডিভাইড বাই এম ইকুয়ালস টু ভিএস ইকুয়ালস টু এন বাই এন এ ইকুয়ালস টু ভি বাই 22.4। এইটা একটু আলাদা রাখবো, কারণ এটা আলাদা বক্স করি, কারণ আছে একটু আলাদা থাকে এটা। ইকুয়ালস টু, আর কি আছে, আর কিছু আছে, পিভি বাই আরটি। এই পুরোটা যদি মনে রাখতে পারে কেউ, তার জন্য এই অধ্যায় হলো পানি ভাত, মানে এই অধ্যায় সব ম্যাথ সে পারবে যদি এই সূত্রটা কেউ মনে রাখতে পারে। আচ্ছা, প্রত্যেকটা মানে বলি এখন আমি। এন, এখানে এন ইকুয়ালস টু হলো মোল, মোল সংখ্যা আর কি, হ্যাঁ, মোল সংখ্যা, কত মোল আছে, 1 মোল, 2 মোল, 3 মোল, 4 মোল, এভাবে। ডাব্লিউ, ডাব্লিউ হলো গ্রামে ভর, গ্রাম এককে, পরমাণুর ভর হইতে পারে, অণুর ভর হইতে পারে, ভর। এম, এম হলো আণবিক ভর, আণবিক ভর। ভি হলো আয়তন, প্রত্যেকটা আমি একক লিখে দেবো, কোনটা একক কোন প্রকাশ করতে হবে, হলো আয়তন। আর এস হলো ঘনমাত্রা, ঘনমাত্রা নিয়ে আলোচনা করব আমরা। এরপর এন হলো পরমাণু সংখ্যা, আয়নের সংখ্যা, তারপর হলো অণু সংখ্যা, মানে যে কোনো একটা সংখ্যা, 3টা সংখ্যা হইতে পারে, পরমাণু, অণু বা আয়ন, এই 3টার সংখ্যা, কয়টা সংখ্যা। আর এন এ মানে হলো নাম্বার অফ অ্যাভোগাড্রো, অর্থাৎ 6.023 ইন্টু 10⁻23। এরপরে ভি মানে হলো আয়তন, এটা আগে বলা হয়ে গেছে, এটা না লিখি। পি মানে হলো চাপ, আর ভি মানে আয়তন বলা হয়েছে। আর এখানে আর ইকুয়ালস টু হলো মোলার গ্যাস ধ্রুবক, মোলার গ্যাস ধ্রুবক। এর ভ্যালু দুইটা, হ্যাঁ, ভ্যালু দুইটা, একটা হলো 8.314 আর এটা 0.0821। এই এককটা কখন ব্যবহার করব, যখন আমার আয়তন দেওয়া থাকবে, ভি দেওয়া থাকবে হলো মিটার কিউবে, এবং চাপ দেওয়া থাকবে হলো প্যাসকেলে অথবা নিউটন পার মিটার স্কয়ারে। আর এটা ব্যবহার করব যখন ভি আমার দেওয়া থাকবে হলো মিলিলিটারে, আর চাপ দেওয়া থাকবে হলো এটিএম এ। এটা খুবই কেয়ারফুল থাকতে হবে, হ্যাঁ। এরপরে আমরা শিখবো আচ্ছা, আরেকটা জিনিস বাকি আছে আমাদের, টেম্পারেচার। টি, টি হলো তাপমাত্রা। এখন আসি প্রত্যেকটা একক নিয়ে, হ্যাঁ। প্রত্যেকটার একক হলো, এটা সংখ্যা বললাম, এটা তো একক নাই, এত টি, এটার ভর হলো গ্রাম এককের, এটা বলে দিলাম, এটাও গ্রামে। আয়তন হবে, এইখানে আয়তন দিবা লিটারে, আর হলো ঘনমাত্রা হবে মোলার, অর্থাৎ মোলার মানে হলো মোল পার লিটার, ঠিক আছে, মোলার মানে হলো মোল পার লিটার। এরপর সংখ্যা তো বললাম, এটাও টি হবে। চাপের একক দুইটা হইতে পারে, এইখানে চাপ যদি বসাও দুইটা বসাতে পারবা, কিন্তু আমার হলো চাপের চেঞ্জের কারণে আর এর ভ্যালু চেঞ্জ হবে, আবার এখানে আয়তন চেঞ্জ হবে, মানে এক একটা কারণে একটা চেঞ্জ হয়। চাপের দুইটা হইতে পারে, লিখতে পারো প্যাসকেল অথবা এটিএম। প্যাসকেলকে আরেকটা নামে ডাকা হয়, এটা হলো নিউটন পার মিটার স্কয়ার। এরপর মোলার গ্যাস ধ্রুবক বললাম, আর তাপমাত্রা হবে কেলভিনে, কেলভিন। এই সূত্রটা আবার বলি, n ইকুয়ালস টু ডাব্লিউ বাই এম ইকুয়ালস টু ভিএস ইকুয়ালস টু এন বাই এন এ ইকুয়ালস টু ভি বাই 22.4 ইকুয়ালস টু পিভি বাই আরটি। আর এইটা বক্স করছি কেন, এইটা তুমি তখনই ব্যবহার করতে পারবা যদি কোশ্চেনে বলা থাকে এসটিপি তে কিছু একটা বের করো, মানে এসটিপির হিসাব, অর্থাৎ স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার, স্ট্যান্ডার্ড
সরি স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসার, ঠিক আছে। ওকে, পরেরটা যে এবার এখন আমরা একটা ম্যাথ করব, এই ম্যাথ দিয়ে আমরা বিভিন্ন জিনিস বোঝার চেষ্টা করব। কোশ্চেনটা হলো লিখি আমি আগে, এসটিপিতে 1 লিটার CO2 গ্যাসে কতটি অণু আছে, কতটি অণু, এবং এখান থেকে আরেকটা অ্যাড করি আমরা যে এখানে কার্বন ও অক্সিজেনের পরমাণু হিসাব করো, এর পরমাণু হিসাব করো। একটা দিলেই দুইটা টাইপ আমার কভার হয়ে যাবে, হিসাব করো। ওকে, ফার্স্টে আমরা যাই, সলভে যাই। এসটিপি মানে হলো স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার। এটা হলো ফিক্স কিছু আছে, এটা বলে দেব কখন কোনটা। 1 লিটার কার্বন ডাইঅক্সাইড, অর্থাৎ লিটার, দেখো লিটার আছে আমার এখানে, তো অবশ্যই আমার ভি এর সাথে সম্পর্ক কিছু একটা বের করতে হবে। আর আমার চাইছে কতটি অণু, আমার খেয়াল রাখতে হবে কি দেওয়া আছে আর কি চাইছে। আমার এখানে ভি দেওয়া আছে আর চাইছে কতটি অণু, অর্থাৎ এন চাইছে। এই এনটা লিখছিলাম না, আমরা একটু আগে পেয়ে যাই, এই যে এন, এই যে এনটা, ঠিক আছে, এই এনটা চাইছে আমার কাছে। আর এন এর 3টা হয় বলছিলাম, পরমাণু হয়, অণু হয়, আয়ন হয়। এখানে যেহেতু অণু চাইছে, যে কার্বন ডাইঅক্সাইড অণু, এটা কোনো দিক দিয়ে পরমাণু না, তাহলে এটা অণু হিসাব হবে। যাই হোক, তাহলে আমরা লিখবো হলো V/22.4। এটা কেন লিখলাম, কারণ এখানে এসটিপি বলা আছে, আর আমি বলছিলাম যে এসটিপি থাকলে এই সূত্রটা অ্যাপ্লাই, শুধুমাত্র এই অংশটুকু এসটিপিতে অ্যাপ্লাই করতে পারবো, অন্য কোথাও না। ইকুয়ালস টু, যে তোমার পরমাণু চাইছে তাহলে N/N, এই সম্পর্কটা আমরা লিখবো। সূত্র কিন্তু অনেক বড় ছিল, আমি জাস্ট এই পার্টটুকু আর হলো এই পার্টটুকু নিয়ে কাজ করবো এখন, ঠিক আছে। ওকে, তাহলে বসে এখন বা দিবা, ভি কত দেওয়া আছে 1 লিটার 22.4, আর এন চাইছে আমার, তাহলে 6.023 ইন্টু 10⁻23। এখান থেকে যদি আমি এন চাই কত আসবে, 6.023 ইন্টু 10⁻23 ডিভাইড বাই 22.4। এত টি কি আসবে, অণু না পরমাণু? অবশ্যই অণু, কারণ অণু। এটা এই পর্যন্ত ইজি, কিন্তু পরেরটা একটু অন্যরকম। এটা অ্যান্সার আসবে হলো 2.69 ইন্টু 10⁻22 টি অণু। তোমরা মিলাই দেখো যে এটা আসে নাকি। এর পরের কাহিনী, অর্থাৎ এই অংশটুকু, এই অংশটুকু একটু খেয়াল রাখবা, এইটাই বেশি আসে, হ্যাঁ, প্যাচ এখানেই বেশি দেয়। কার্বন ও কি বলছে, কার্বন ও অক্সিজেনের পরমাণু হিসাব করবো। আচ্ছা দেখো, আমার অণু বের হয়েছে না আমার, তাহলে এইভাবে লিখবা, CO2 অণুতে কার্বন পরমাণু, কার্বনটা দেখাই, কার্বন পরমাণু সমান কার্বন, এখানে উদ্দীপকে এই যে কার্বন ডাইঅক্সাইড অণুতে কার্বন আছে কয়টা, একটা না, 1 ইন্টু এই অণুর সংখ্যা গুণ দিয়ে দিবা, 2.69 ইন্টু 10⁻22 টি। এবার অণু না, কারণ কার্বন আবার পরমাণু। ওকে, এটা প্রথম, তাই অ্যান্সার কত আসবে, এটা সেম, 2.69 ইন্টু 10⁻22 টি পরমাণু। এরপরে যদি যে অক্সিজেনেরটা, তাহলে সেম আবার লিখবো কি, CO2 অণুতে অক্সিজেন অণু, অক্সিজেন পরমাণু সংখ্যা, অণু তো না, অক্সিজেন পরমাণু কতগুলো আসবে, যেহেতু অক্সিজেন পরমাণু এখানে কটা ছিল, CO2 ছিল, অর্থাৎ দুইটা আছে, 2 ইন্টু মোট অণু কত বেরিয়েছে, 2.69 ইন্টু 10⁻22, 2.69 ইন্টু 10⁻22 টি পরমাণু। তো এটার অ্যান্সার আসবে আই গেস কত আসবে, আচ্ছা অ্যাপ্রক্সিমেটের মান ধরে নিই আমরা, হ্যাঁ, তাহলে 26-এর ডাবল হলো 4, আচ্ছা 12, 50 পয়েন্ট কত ধরে যায়, 7 ধরে নিই, ঠিক আছে, ইন্টু 10⁻22 টি অক্সিজেন পরমাণু। আশা করি এটা বুঝছি। আরেকটা ম্যাথ করি, তাহলে আমরা ক্লিয়ার হয়ে যাব। এই যে পাইছি, সুন্দর একটা কোশ্চেন। এটা হলো পেজ নাম্বার 113, বইয়ের 113-তে পাওয়া যাওয়া। এটা কাজ একটা নিজে করো। কোশ্চেনটা হলো যে প্রমাণ অবস্থায়, অর্থাৎ এসটিপি, প্রমাণ অবস্থা বা এসটিপি সেম, এসটিপিতে 5 লিটার CH4
CH4, এটাকে বলা হয় মিথেন, এটার নাম হলো মিথেন। গ্যাসে কয়টি হাইড্রোজেন পরমাণু আছে? তো এখানে মিথেন গ্যাস, আচ্ছা মিথেন গ্যাসে কতটি হাইড্রোজেন পরমাণু বিদ্যমান? আমার এখানে আয়তন দেওয়া আছে 5 লিটার, তাহলে এটা হলো বি। আর আমার চাইছে হলো পরমাণু চাইছে, হ্যাঁ তার আগে আমার তো এটা কি মিথেন, এটা পরমাণু, এটা হলো অণু। তাহলে আমার অণুর সংখ্যা বের করতে হবে যে 5 লিটারে আমার এসটিপিতে 5 লিটারে আমার কতগুলো মিথেন অণু রয়েছে। এরপরে ওইখান থেকে আমি বের করবো হলো হাইড্রোজেন পরমাণু কতটি বিদ্যমান। তো ফার্স্টে আমার বের করতে হবে অণু, অর্থাৎ এখান থেকে এন এর ভ্যালুটা বের করতে হবে, যেটা আমরা বসাবো এখন। ভি ডিভাইড বাই 22.4 ইকুয়ালস টু হবে হলো এন ডিভাইড বাই এন এ। তাহলে এখান থেকে এন এর ভ্যালু হবে হলো বি ইন্টু এন এ ডিভাইড বাই 22.4। টি আসবে কি বলতো? অণু। এখানে কিন্তু অণু আসবে ফার্স্টে, তাহলে মানগুলো বসাই। 5 ইন্টু 6.023 ইন্টু 10⁻23 ডিভাইড বাই 22.4 টি অণু। এটার অ্যান্সার কত আসবে একটু বলো? 1.344 ইন্টু 10⁻23 টি অণু। এখন ম্যাথ এখানে শেষ না, যদি ম্যাথ বলতো যে মিথেন কতটি অণু আছে বের করো, এটা হলো শেষ। কিন্তু এখন চাইছে কি আমার কতটি হাইড্রোজেন পরমাণু চাইছে, এটার নিয়মটা আমরা জানি। তাহলে CH4 অণুতে বা যৌগে যেভাবে লিখো, অণুতে হাইড্রোজেন পরমাণু আছে 4 ইন্টু আমার কত মোল বের হয়েছিল বলো তো? CH4 4টা অণু ছিল, পরমাণু ছিল না, 4-এর সাথে গুণ দেবো মোট অণু, অর্থাৎ 1.344 ইন্টু 10⁻23 1.344 ইন্টু 10⁻23। তাহলে এটার অ্যান্সার কত আসে বলো তো? এতটি হাইড্রোজেন পরমাণু। এটার অ্যান্সার কত আসবে? 5.37। আচ্ছা হয়ে যাবে 306 10⁻23 টি হাইড্রোজেন পরমাণু। এটা আমার অ্যান্সার। ওকে, আশা করি বুঝছি এটা। এখন একটু আরেকটা নতুন কোশ্চেন, এটাও করি আমরা, প্যারা নেই, ধীরে ধীরে সবই করি। প্রমাণ অবস্থা অর্থাৎ এসটিপি। এসটিপিতে 5টি, এবার টি বলছেন লিটারের কাহিনী না, 5টি কার্বন ডাই অক্সাইড অণুর আয়তন, অণুর বা গ্যাসের আয়তন, অণুর আয়তন কত? ওকে, তার মানে আমি এসটিপি দেওয়া, তাহলে এইটা হিসাব রাখতে হবে। আর অণু, এই যে 5টি অণু দেওয়া, তো এটা হলো এন এর ভ্যালু, হ্যাঁ, বা আয়তন চাইছে মানে ভি চাইছে। ওকে, তাহলে এন ডিভাইড বাই এন এ ইকুয়ালস টু কি লেখা যায়? ভি ডিভাইড বাই 22.4। এটা সূত্রটা আমরা আগেই জানি। এখন লিখবো কি বলতো? এন দেওয়া হচ্ছে 5টি, আর এখানে আসবে 6.023 ইন্টু 10⁻23। এন এর ভ্যালু এই যেটা, ইকুয়ালস টু ভি ডিভাইড বাই 22.4। সুতরাং ভি সমান কত লেখা যায়? 5 ইন্টু 22.4 ডিভাইড বাই 6.023 ইন্টু 10⁻23, এত লিটার। সুতরাং ভি আসবে এত লিটার, 1.85 ইন্টু 10⁻−22 লিটার। আশা করি এই ম্যাথগুলো বুঝছো। এটার সিকিউ যখন সলভ করবো, সিকিউ করার সময় আরো টাফ টাফ প্রবলেম আসবে, তখন আমরা আরো ভালোভাবে বুঝবো। এখন আমরা নতুন টপিকে চলে যাই, যেটা আমাদের আজকে লাস্ট টপিক, সেটা হলো মোলার দ্রবণ এবং মোলারিটির দ্রবণ প্রস্তুতকরণ। তো একটা সূত্র শিখবো, এরপর শেষ করে দিব আমরা। পরের টপিকটা হলো মোলার দ্রবণ, অর্থাৎ মোলার দ্রবণ। শুরু করি। মোলার দ্রবণ হলো একটি নির্দিষ্ট তাপমাত্রায় একটি নির্দিষ্ট তাপমাত্রায়
এক লিটার দ্রবণের মধ্যে যদি 1 মোল দ্রবীভূত থাকে, আবার বলি, একটা নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণের মধ্যে যদি 1 মোল দ্রবীভূত থাকে, তাকে ওই ওই দ্রবণটাকে বলা হয় মোলার দ্রবণ। তাকে মোলার দ্রবণ বলা হয়, মোলার দ্রবণ বলে, বা 1 মোলার দ্রবণ বলা হয়, অথবা 1 মোলার দ্রবণ বলে। দ্রবণকে আগে লিখি, আমরা দেখি বুঝি জিনিসটা। এটা হলো আমার একটা পাত্র, একটা ফিল করি, মনে করো এটা দিয়ে। এটা হলো লেবুর পানি, আর পানি মনে করো এটাও পানি। এর ভিতর আমি এখন দিব হলো, সরি সরি সরি, এখন আমি দিচ্ছি হলো লবণ, এখন দিচ্ছি আমি হলো লেবু, আর এটা হলো অলরেডি আমার এখানে কি আছে, পানি। এইখানে একটা জিনিস দেখো যে পানি, সরি অন্য গলা নেই, হ্যাঁ, পানি হলো এখানে দ্রাবক, এখানে দ্রাবক হলো পানি, দ্রাবক হলো পানি, দ্রাবক ইকুয়ালস টু পানি। কেন দ্রাবক? আরেকটা শিখবো হলো দ্রব, এখানে দ্রব হলো লেবু আর হলো লবণ, আর এই দুটো মিক্স হয়ে যেটা তৈরি হবে এটাকে বলা হয় দ্রবণ, অর্থাৎ লেবুর শরবত বা লেবুর পানি। দ্রবণ হলো লেবুর পানি, লেবুর পানি। তাহলে আমি সুন্দর করে একটা জিনিস লিখবো ফার্স্টে, দ্রব হলো যে দ্রাবকে দ্রবীভূত হয়, দ্রবীভূত হয়, অর্থাৎ পানি বা অন্যান্য যে সকল দ্রাবক আছে তার ভিতর যে নিজে দ্রবীভূত হবে তাকে বলা হয় দ্রব। আর দুই হলো দ্রাবক যে দ্রবকে দ্রবীভূত করে, দ্রবীভূত করে। মোস্ট কমন হলো পানি, হ্যাঁ, সব বেশিরভাগ ক্ষেত্রে দেখবো পানি হলো দ্রাবক। আর এখানে লাস্টে যেটা লিখবো, দ্রব প্লাস দ্রাবক মিলে হলো দ্রবণ তৈরি হয়। এটা গুরুত্ব এখন বুঝবা না, এটা এইচএসসি এর একটা সুন্দর একটা ম্যাথের একটা সুন্দর একটা বেসিক বলতে পারো। এটা দিয়ে অনেক সুন্দর সুন্দর ম্যাথ সলভ করা যায় দ্রাব্যতা নামে। এটা এইচএসসি সম্ভবত ফার্স্ট পেপারের সেকেন্ড চ্যাপ্টার আছে এটা। তাহলে একটা দ্রবণ হলো দ্রব প্লাস দ্রাবক, এটা মনে হয় যে সাধারণ কিছু একটা, কিন্তু আসলে এটা দিয়ে ভালো ভালো ম্যাথ সলভ করা যায়। তাহলে আশা করি এটুকু বুঝছো। এটা হলো একটা মোলার দ্রবণ, মানে দ্রবণ কিভাবে তৈরি হয় বা দ্রবণ কাকে বলে এভাবে বোঝা যায়। আর পানিকে যদি আমরা দ্রাবক হিসেবে ব্যবহার করি তাহলে যে দ্রবণ তৈরি হয় তাকে বলা হয় জলীয় দ্রবণ। চারটা জিনিস লেখা বাকি থাকে, এটা লিখে দিই আমরা। জলীয় দ্রবণ কি? জলীয় দ্রবণ পানিকে যদি দ্রাবক হিসেবে সরি দ্রাবক হিসেবে ব্যবহার করে, দ্রাবক হিসেবে ব্যবহার করে দ্রবণ তৈরি করা হয়, তবে তাকে জলীয় দ্রবণ বলে, জলীয় দ্রবণ বলে। একটা আমরা ক্লিয়ার জিনিস দেখি, মনে করো HCl, এটা হলো হাইড্রোক্লোরিক অ্যাসিড, প্রথমে এটা সলিড থাকে অর্থাৎ কঠিন অবস্থা থাকে, এবার আমি পানি যোগ করলাম H2O, এটা লিকুইড, হ্যাঁ, এইটা যুক্ত হয়ে HCl জলীয় দ্রবণ তৈরি হবে অর্থাৎ AQ। এখানে এইটা মানে হলো অ্যাকুয়াস অর্থাৎ জলীয় দ্রবণ। আশা করি এটা বুঝছি। সলিড না, এমনকি অন্যান্য জিনিস মানে যুক্ত করলে, এটা পানির সাথে যুক্ত করলে এটা জলীয় দ্রবণ হয়ে যায়।
এরপর শিখবো হলো জলীয় দ্রবণ দুই ধরনের, জলীয় দ্রবণ দুইটা হয়, একটা লঘু আর একটা হলো গাঢ়। প্রথমটা হলো লঘু, 2 নাম্বার হলো গাঢ়। গাঢ় গাঢ় জলীয় দ্রবণ, সরি বানানটা গাঢ়। লঘু মানে হলো কোনো দ্রবে যদি পানির পরিমাণ বেশি থাকে, অর্থাৎ দ্রাবক, এটা দ্রাবক মনে করো, আর এটা দ্রব তুমি মিশ্রিত করতেছো, এটা মনে করো দ্রাবক, এটা হলো দ্রব। তাহলে কোনো একটা দ্রবণে, অর্থাৎ এটা দ্রবণ, এই দ্রবণে যদি দ্রাবক বেশি হয়, দ্রব থেকে মানে দ্রাবক বেশি হয়ে যায়, তখন তাকে বলা হয় লঘু জলীয় দ্রবণ। লঘু অর্থাৎ যেখানে হবে দ্রাবক, সরি, ইজ গ্রেটার দেন দ্রব। আর এইটা হলো একটি নির্দিষ্ট পরিমাণ দ্রাবকের সাথে যদি বেশি পরিমাণে মিশ্রিত করা হয়, একটি নির্দিষ্ট পরিমাণ দ্রাবকে যদি বেশি পরিমাণ, বেশি মানে এই না যে দ্রাবক থেকে বেশি হবে, এটা না, দ্রাবক থেকে বেশি হলে এটা তো হবেই না জিনিসটা। দ্রাবক থেকে বেশি বলি নাই, বলছি যে দ্রাবকে যদি বেশি পরিমাণে ব্যবহার করা হয়, নির্দিষ্ট পরিমাণ দ্রাবকে যদি বেশি পরিমাণে পরিমাণে দ্রব্য ব্যবহার করা হয়, দ্রব্য ব্যবহার করা হয় করা হয় এটা লেখা যাবে না যে এখানে দ্রব্য বেশি দ্রাবক কম, এটা ভুলেও লেখা যাবে না, হ্যাঁ, এটা হবে না। দ্রাবক কিভাবে কম হয় আমি বুঝি না, এটা হবে না, ঠিক আছে, এটা লেখা যাবে না, মুছে দিই। বেশি পরিমাণ মানে তুমি যতটুকু ব্যবহার করো তার থেকে বেশি, মানে জিনিসটা ঘন হয়ে যাবে। মনে করো একটা গ্লাস পানি, এই এটা মনে করো পানি, এক গ্লাসে মনে হয় 1/2 লিটার মতো ধরে, বা 250 মিলি ধরে, 250 মিলি সম্ভবত 250 মিলিলিটার। এখন তুমি 1 চামচ গুলাইলা, 1 চামচ লবণ, 1 চিমটি লবণ, বা 1 চামচ, এটা হলো 1 চামচ টেবিল স্পুন, তাহলে এটা সামান্য কি হবে, লঘু হবে, এটা বেশি তীব্র হবে না, এটা তুমি খাইতে পারবা, এটা এখনো লঘু। হ্যাঁ, তুমি এখন 1 চামচ 1 চামচ করতে করতে 15 থেকে 20 চামচ, তাও কিন্তু 250 মিলিলিটার, 15-20 চামচ বেশি না, বেশি হয়ে যায়, আচ্ছা 10 চামচ মনে করো, তখন কিন্তু এটা গাঢ় হয়ে যাবে, অর্থাৎ তখন তুমি এটা খাইতে পারবে না। তাহলে কি লঘু মানে হলো দ্রাবকের তুলনায় যখন পরিমাণ অনেক কম থাকে ওটা হলো লঘু, আর অনেক বেশি থাকলে তখন বলা হয় গাঢ়। প্রথম কেসটার ক্ষেত্রে আমরা এটা দ্রব লিখতে পারলেও পরেরটা কেস কিন্তু লিখতে পারবো না, ঠিক আছে, এটা আমরা আশা করি বুঝছি। এরপর হলো যেটা মোলারিটি, এরপর শিখবো হলো মোলারিটি। মোলারিটি আরো আছে, মোলারিটি আছে, মোলালিটি আছে, নরমালিটি আছে, এগুলো তোমাদের নাই, এটা এইচএসসি টপিক। পিপিএম আছে, আর অনেক কিছু আছে। মোলারিটি কি? মোলারিটি হলো একটা নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণের মধ্যে যত মোল দ্রবীভূত থাকে। কিছুই বুঝো নাই, আবার বলি, একটি নির্দিষ্ট তাপমাত্রা প্রত্যেকবার কিন্তু বলা হইতেছে, কারণ একটা তাপমাত্রা চেঞ্জ হলে অনেক কিছু চেঞ্জ হয়ে যায়। নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণে 1 লিটার দ্রবণে যত মোল দ্রবীভূত থাকে তাকে ওই দ্রবণের মোলারিটি বলা হয়, তাকে ওই দ্রবণের মোলারিটি বলা হয়। মোলারিটির একক হলো মোলার, এটাকে বলা হয় মোলার, বলা হয় মোলার, এত মোলার। যেমন ধরলাম হলো হাইড্রোজেনের মোলারিটি হলো 2 মোলার, এটা মানে হলো 2 মোল পার লিটার, অর্থাৎ প্রতি লিটারে হাইড্রোজেন আছে কত মোল, 2 মোল আছে। ওকে, এখন মোলারিটি অনেক 2-3টা লিখি, একটা হলো সেমি মোলার আছে, ডেসিমোলার আছে। সেমি মোলার যদি বলে যে সেমি মোলার দ্রবণ, সেমি মোলার তার মানে হলো ওই দ্রবণে আছে 0.5 মোলার, মানে ওই দ্রবণের ঘনমাত্রা হলো 0.5 মোলার। এরপর হলো ডেসিমোলার, যদি বলে ডেসিমোলার তাহলে হলো ওই দ্রবণের মোলারিটি হলো 0.1 মোলার। আরেকটা হলো সেন্টিমোলার, সেন্টিমোলারটা সম্ভবত তোমাদের নাই, আচ্ছা লিখে দিতাও, 3 নাম্বার হবে সম্ভবত, এটা হলো সেন্টিমোলার, যেটা
সেন্টিমোলার, তার মানে হলো 0.01, সম্ভবত 0.01 মোলার। ঠিক আছে, এখন এই রিলেটেড একটা সূত্র আছে যে বিভিন্ন মোলারিটি দ্রবণ প্রস্তুত করার সময় একটা সূত্র লিখতে হয়। সূত্রটা লিখে নাও, যে ম্যাথ করবো আমরা। W ইকুয়ালস টু SVM ডিভাইড বাই 1000। এই সূত্রটা আমাদের লাস্ট এই লেকচারের। এখানে আমি প্রত্যেকটা ব্যাখ্যা দিই। এখানে W মানে হলো ভর, অবশ্যই হবে গ্রাম এককে। আর এখানে S হবে হলো ঘনমাত্রা, অবশ্যই হবে কোন এককে? মোলার বা মোল পার লিটার, মোলার বা মোল পার লিটার এককে। আর এখানে ভি হলো আয়তন, কিন্তু এখানে কাহিনী আছে। ভি আয়তন হবে অবশ্যই মিলিলিটার দিতে হবে, কারণ এই 1000টা ভাগ দেওয়া হয়েছেই কারণ মিলিলিটারকে লিটার নেওয়ার জন্য। তুমি যদি লিটার বসো আবার 1000 ভাগ দিলে জিনিসটা ম্যাথ ভুল আসবে। আর কিছু আছে? আর SVM, আর কিছুই নাই মনে হয়। SVM। আর এম মানে হলো আণবিক ভর, এটা গ্রামে। আণবিক ভর হলো গ্রামে। আবার খেয়াল করো, এই লাইনটা ভালো করে খেয়াল করো যে আয়তন অবশ্যই লিখতে হবে এখানে মিলিলিটারে। আর তুমি যদি 1000 না লিখো তাহলে তুমি লিটার নিতে পারো, সমস্যা নেই। ঠিক আছে, আচ্ছা এইটুকু হলো আমাদের মানে কি বলবো থিওরির আজকে লাস্ট ক্লাস। আমরা সামনে ক্লাস থেকে ম্যাথ করব, আর হলো কি বলবো আরো কিছু কিছু টাইপ রয়েছে আর ওইটা দেখবো। আচ্ছা, লেকচার এই পর্যন্ত আজকে।